আচ্ছা বলুন তো, এই পোড়া দেশে আর কি কি দেখতে হবে? এই অন্যায় কি মানা যায়? একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বোকা টোকা বানিয়ে তিনি কোনো রকমের রাজনৈতিক ক্ষমতার বলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপর না হয় একটু চুরি ডাকাতি করেছেন, একটু টাকা পয়সা বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা নগদে বাড়িতে মজুদ রেখেছেন, তা বলে তার পিছনে ইডি লাগিয়ে দিতে হবে? আর সেই ইডিকেও বাবা বলিহারি, তারা যাচ্ছে, কোনো ভয় নেই, ডর নেই, মুখ্যমন্ত্রী বলে কথা, ভয়েই তো তাদের একদম প্যান্টুল খুলে যাওয়ার জোগাড় হওয়া উচিত। সেসব না করে গিয়ে সেই মুখ্যমন্ত্রীকে গরু খোঁজা খুঁজছে, আর তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। প্লেন, প্রাইভেট জেট, গরিবের সরকার, গরিব মানুষের প্রতিনিধি, তো তার একটা প্রাইভেট জেট আছে, সেটাকে অবধি এয়ারপোর্টে পার্ক করে দিয়ে হাওয়া। এমনই ঘটনা ঘটছে। এই নরেন্দ্র মোদী লোকটা না সত্যিই খুব দুষ্টু। এরকম করে না খাউঙ্গা না খানে দুঙ্গা বলে নিজে খাচ্ছেন না, ঠিক আছে, তা বলে খানে দুঙ্গা নেই, এটা কীরকম কথা হলো? এত কষ্ট করে এরা সব গরিব মানুষের প্রতিনিধি হয়েছে, নিজেরা ফুলে ফেঁপে উঠে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, প্রাসাদ বানিয়েছে, আর তাদেরকে ধরতে এরকম ইডি পাঠিয়ে দিতে হবে? এই লোকটা যে এতদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা করে চিৎকার করছিল, সেটার কোনো দাম নেই। তাকে ডেকে জেরা করলো 7 ঘন্টা 9 ঘন্টা, তারপর এমন জেরাই কোশ্চেন করলো যে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। কোথায় আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি মুখ্যমন্ত্রীর কুর্সিতেও আর বসবে না শোনা যাচ্ছে। হ্যাঁ, এমনই চমকপ্রদ ঘটনা ভারতবর্ষে ঘটছে, এবং সেটাও নরেন্দ্র মোদীর আমলে। কোথায়, কার সঙ্গে, কি ব্যাপার, অবশ্যই বিস্তারিত বলবো। পুরো রাজনৈতিক সিনারিও দেখলে শুনলে চমকে চমকে উঠবেন, আর তাই শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ঘটনাটা যে কোনো রাজ্যেই ঘটতে পারে এবং কারোর খুব চেনা রাখতে পারে, কিন্তু একটু ধাক্কা দিয়ে বলি, ঘটনাটি আমাদের রাজ্যের নয়। ঘটনাটি হচ্ছে আমাদের পাশের রাজ্য, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি ইডির ভয়ে পলাতক হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত বিদেশি বিলাসবহুল গাড়ি, গুরুত্বপূর্ণ নথি এবং তার সঙ্গে নগদে 36 লক্ষ টাকা। আহা, কি উন্নয়নের যজ্ঞে যে এরা সামিল হয়েছেন। গতকালই আপনাদের জানিয়েছিলাম একটি ইনফরমেশন যে ইডি কিন্তু হেমন্ত সোরেনকে বারবার নোটিশ পাঠাচ্ছিল, এবং সেই নোটিশ পাঠানোর পরে তাকে বলা হচ্ছিল যে বাবু আসো, এসে আমাদের সঙ্গে দেখা করো, তুমি বাবু অনেক চুরি করেছো, অনেক সম্পত্তি বানিয়েছো, আমাদের কাছে তথ্য প্রমাণ এসছে, একটু তোমার সঙ্গে আলাপচারিতার দরকার আছে, একটু চা খেতেই এসো। কিন্তু না, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, খুব দায়িত্বশীল পদে রয়েছেন এবং দায়িত্ব নিয়ে কাজ করছেন। আরও কীভাবে চুরি ডাকাতি করা যায় তার ইডির কাছে যাওয়ার সময় হয়নি, সেই জন্য ইডি তার বাড়িতেই গিয়েছিল এবং প্রচুর নথি সেখান থেকে তুলে নিয়ে আসে। সেই নথি তুলে নিয়ে আসার পর যেটা ইডির প্রসেস, সেখানে তারা পুরো অ্যাসেস করে, এবং পুরো অ্যাসেস করার পর তারা বুঝতে পারে হেমন্ত সোরেনকে আরেকবার ডাকার দরকার আছে, কেননা এবার তিহার ডাকছে, আয় বাপু আয়, সেই সময় এসে গেছে। আর এই কথাটা হেমন্ত সোরেনও কি বুঝে গেছেন জানি না, সেটা তিনি বুঝেছেন কি না, কিন্তু ইডি তাকে সমন পাঠায় যে 27 থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনি দিল্লিতে আসুন, দিল্লিতে ইডির অফিসে আসুন, আপনার সঙ্গে একটু কথাবার্তা বাকি আছে, সেটা আমরা সেরে নেব। হেমন্ত সোরেন যথারীতি বলেন যে তিনি অত্যন্ত ব্যস্ত, তিনি যেতে পারবেন না। বেশ ভালো কথা। ইডি বলে, আপনি যখন এত ব্যস্ত, তাহলে আমরা একটা কাজ করি, আমরাই আবার আপনার বাড়িতে চলে যাচ্ছি, একটু চা টায়ের ব্যবস্থা রাখবেন, খেতে খেতেই গল্পটা করবো না হয়। হেমন্ত সোরেন বুঝতে পারেন যে এবার খেলাটা কঠিন হচ্ছে, খেলা হবে পাল্টা, যেরকম খেলা হবে পটাপট কাউন্টার অ্যাটাকে গোল হবে, হেমন্ত সোরেন ধরতে পারেননি। ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইতিমধ্যেই, তার অন্যান্য শরিক যারা রয়েছে তাদের সঙ্গেও টানাটানি হচ্ছে, হেমন্ত সোরেনকেও সেই একই ব্যাপার হয়েছে। তিনি নিজের প্রাইভেট জেটে রবিবার সন্ধ্যেবেলায় দিল্লি উড়ে যান, এবং সেখানে দিল্লি উড়ে গিয়ে তিনি তার মার্সিডিজ বেঞ্জে করে, আবার গরিব মানুষের গরিব নেতা, আমিও ভাই এরকম গরিব হতে চাই, এরকম মানুষের ভালো করতে চাই, যেখানে সাধারণ মানুষ খেতে পাবে না, কিন্তু নিজের জন্য প্রাইভেট জেট আর মার্সিডিজ বেঞ্জ হয়ে যাবে। যাই হোক, নিজের সেই মার্সিডিজ বেঞ্জে করে তিনি চলে যান তার দিল্লির বাড়িতে। সে বাড়ির নামও আবার চমকপ্রদ, শান্তিনিকেতন। কি অদ্ভুত ব্যাপার না, যেসব লোকগুলো চুরি ডাকাতি করছিল মনের শান্তিতে, সেই শান্তি আজকে উড়ে গেছে নরেন্দ্র মোদীর জ্বালায়, এবং সেখানে শুধুই অশান্তি অনিদ্রা বিরাজ করছে, আর সেই বাড়ির নামই হচ্ছে শান্তিনিকেতন। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেই শান্তিনিকেতনে তিনি যান, আর সোমবার সকাল হতেই সেই শান্তিনিকেতন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও খবরটা তার কাছে আগেই চলে গেছে, মুখ্যমন্ত্রী তো আইবি সূত্রে অনেক রিপোর্ট পাওয়া যায়,
তিনি ধাঁ হয়ে গেছেন। কিন্তু ইডি অফিসাররা সেখানে যান, তার বাড়িতে খানা তল্লাশি করেন এবং তার মার্সিডিজ বেঞ্চটি যেরকম বাজেয়াপ্ত হয়েছে সেরকম প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়েছে এবং তার সঙ্গে নগদ 36 লক্ষ টাকা। এখন এই হেমন্ত সোরেন যথারীতি যেরকম আমরা দেখতে অভ্যস্ত সেই একই পদ্ধতিতে এতদিন চিৎকার করছিলেন রাজনৈতিক প্রতিহিংসা। আমরা তো ভাবলাম তিনি পালিয়ে গেছেন, এবার আদালতে গিয়ে বলবেন যে দেখো বিজেপি আমার সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা নিতে আমার বাড়িতে ইডি পাঠিয়েছে, ইডি বিজেপির দালালি করছে এবং সেটা প্রমাণ করে দেবেন এবং আমরা তাকে হাততালি দেবো। ও মা, কোথায় কি তিনি জানেনি, তিনি কোথায় গেছেন কেউ খুঁজে পাচ্ছে না। এমনই অবস্থা হয়েছে যে বিজেপির এক নেতা বলে দিয়েছে এই হেমন্ত সোরেনের যে খোঁজ দিতে পারবে তাকে 11,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে, কিন্তু তাও হেমন্ত সোরেনের দেখা নেই। এদিকে ঝাড়খণ্ডে আবার অন্য তৎপরতা শুরু হয়ে গেছে। তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা বুঝে গেছেন হেমন্ত বাবু এবার আপাতত এই কেষ্টবাবুর পাশে বোধহয় তিহারে গড়াগড়ি খাবেন। সেই জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবে সেই নিয়ে দলের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। যেটুকুনি শোনা যাচ্ছে হেমন্ত বাবু জেলে গেলে হেমন্ত বাবুর স্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং সেইটা নিয়ে সমস্ত জেএমএম এর যারা বিধায়ক রয়েছেন তারা আবার ঝাড়খণ্ডে রাঁচিতে এই হেমন্ত সোরেনের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সেখানে আবার বিভিন্ন রকম শলা-পরামর্শ চলছে কিভাবে কি পরবর্তী রাজনৈতিক স্টেপ করা হয়। অর্থাৎ হেমন্ত সোরেন কি নিজে নিশ্চিত হয়ে গেছেন যে জেলের বাইরেটা আর থাকা যাবে না? কি অদ্ভুত ব্যাপার! আমি তো একটা কথা বুঝতে পারছি না, এরা সাধারণ মানুষের সামনে টিভি শোয়ে গলা শিলা ফুলিয়ে এইভাবে চিৎকার করছে রাজনৈতিক প্রতিহিংসা, নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিনকে তার বিরুদ্ধেও হবে, কিন্তু আদালতে গিয়ে এরা কেন একটি কথাও বলছেন না? আদালতে গেলে যদি তার সত্যি থাকে, তার তথ্য থাকে, তাহলে তো এগুলো সব প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা ভাবুন তো, এই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের বাসিন্দা, সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানে তার নিজস্ব বাড়ি আছে, মেনে নিলাম। দিল্লিতেও তিনি একটি বাড়ি করেছেন, সেটাও মেনে নিলাম। সেই বাড়িতে তিনি রাজ্য চালান, যেহেতু নিয়মিত থাকেন না। তাহলে সেই বাড়িতে 36 লক্ষ টাকা ক্যাশ কোথা থেকে এলো? মুখ্যমন্ত্রী হিসেবে তার বেতন কত? সেই বেতনটা তো নিশ্চয়ই তার ব্যাংক অ্যাকাউন্টে যায়। এই 36 লক্ষ টাকা ক্যাশ কিসের জন্য ছিল? নাকি ওখানেও শুনবো ইডি গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিল, সেই জন্যই 36 লক্ষ টাকা পাওয়া গেছে। তবে গরিব রাজ্য বোঝাই যাচ্ছে, আমাদের রাজ্যের মতো নয়। দেখুন পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, এইসব কিছুই 50 কোটির পাহাড়চূড়া পাওয়া যাচ্ছে, সেখানে 36 লক্ষ টাকায় তো নস্যি। ওসব অল্প জিনিসে কিছু ধরতে আছে, কিন্তু না খাউঙ্গা না খানে দুঙ্গা পলিসি গোটা দেশ জুড়ে চলছে এবং একের পর এক জায়গায় কিন্তু রেড চলছে। এবং সেক্ষেত্রে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়, সেই মুখ্যমন্ত্রীকেও রেয়াত করা হবে না, ইডিটাকে ডাকবে। যদি তার মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল না থাকে তাহলে ইডি যাবে, প্রশ্ন করবে, ভেরিফাই করবে এবং তারপর সেখান থেকে চলে আসবে। যেরকম আমরা আমাদের রাজ্যে দেখেছি সুজিত বসু বা তাপস রায়ের ক্ষেত্রে হয়েছে। ইডি গ্যাচের হাতকড়া পরিয়ে নিয়ে আসেনি, কিন্তু যদি চুরিটা করে থাকো, কিন্তু যদি ডাকাতিটা করে থাকো এবং তদন্তে কোনো রকম সহযোগিতা না করো, তাহলে তুমি বাবা মুখ্যমন্ত্রী হও আর জেলাটের বাঁটি হও, তোমাকে এরকম পালিয়ে বেড়াতে হবে। তবে পালিয়ে বেড়ালেও যে রেহাই পাওয়া যাবে এমনটা তো নয়। আমরা তো দেখছি অনেকেই জেলের মাটিতে গড়াগড়ি দিতে। এবং দিল্লির বুকে যে নাটকটি হলো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যেভাবে পলায়ন করলেন, লুকিয়ে রইলেন, সেটা কিন্তু বেশ চমকপ্রদ। ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই, আমার জ্ঞানকালে এরকম ঘটনা ঘটেনি। ভাবুন একবার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এত উন্নয়ন করেছেন যে তার বাড়িতে ইডি গেছে, তিনি কোর্টে গিয়েও প্রমাণ করতে পারছেন না যে ওই উন্নয়ন করেই তার বাড়িতে এরকম কোটি কোটি টাকা স্তূপ জমেছে, কোটি কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছেন, তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু বলার নেই। তবে এই প্রসঙ্গে আমার একটা নিজস্ব ব্যক্তিগত মত আছে। সেটা হচ্ছে, যখনই এই ধরনের খবর করি আপনাদের মনে একটা প্রশ্ন জাগে, একটা প্রশ্ন আপনারা করেন যে সবই তো বুঝছি, কিন্তু আমাদের এই পুরা বাংলায় কি এসব কিছু হবে নাকি এখানেও সেটিং হয়ে আছে? দেখুন একটা কথাই বলি, লড়াইটা দীর্ঘ, লড়াইটা ক্লান্তিকর হতে পারে, লড়াইটা কঠিন হতে পারে, কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে এবং চালিয়ে গেলে একদিন সত্যের জয় হবেই। এবং যারা এই দুর্বৃত্তশালী, যারা এই প্রভাবশালী, যারা এই টাকাটা লুট করেছে, তাদেরকে জেলে যেতেই হবে। সে যত বড় ক্ষমতাবানী হয়ে যাক না কেন, পৃথিবীতে সব মানুষ অসৎ হয়ে যায়নি এখনও সৎ মানুষের সংখ্যাটাই বেশি। কিন্তু তারা ভয় করেন প্রতিবাদ করতে, যে যদি আমি প্রতিবাদের রাস্তায় নামি আমার উপর অত্যাচারীর খড়গকৃপা নেমে আসবে। তাই হয়তো কণ্ঠস্বরটা একটু মৃদু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা করলে হবে না।
সময় এসে গেছে ঘরের কোণ থেকে বেরোতে হবে, সময় এসে গেছে সমস্বরে প্রতিবাদটা করতে হবে, এদেরকে বুঝিয়ে দিতে হবে তোমরা কেউ হরিদাস পাল নও, তোমরা প্রত্যেকে আমাদের ভোটে জেতা জনপ্রতিনিধি। তাই আমরা জনগণ যদি ঠিক করি যে তোমাদের আর এই কুর্সিতে বসাবো না, তোমাদের ভাতা ভিক্ষায় ভুলবো না, তোমাদের এই চুরি ডাকাতিকে আর ক্ষমা করবো না, আমরা কিন্তু সেইটা পাল্টে দিতে পারি। আর ক্ষমতার বৃত্তের বাইরে যদি ছিটকে যায়, এদের আর কিছু করার ক্ষমতা থাকবে না। এখনও তো ক্ষমতার অলিন্দে রয়েছে, সেই জন্য প্রশাসনকে, পুলিশকে ব্যবহার করে বিরোধীদের দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেটা কতদিন? অনেক বড় বড় হনু এই পৃথিবীর ইতিহাসে জন্মেছে, কিন্তু অন্যায় করলে দিনের শেষে সকলকেই শাস্তি পেতে হয়েছে। এই হেমন্ত সোরেনকেই দেখুন না, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পালিয়ে বেড়াতে হচ্ছে। তাহলে এই যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা হয়, বাকিদের কি অবস্থা হবে? যাই হোক, এই ছিল হেমন্ত সোরেন এপিসোড। এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।